এবং এখান থেকে ম্যাথ আসবেই। ঠিক আছে? মাস্ট। বেস রেজিস্টার মেথড হোক আর ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড হোক, যেটাই হোক একটা ম্যাথ দিবেই। ঠিক আছে? তো এই ম্যাথগুলো অবশ্যই দেখবা এখান থেকে ১ টা ২ টা ম্যাথ কিন্তু হচ্ছে পাবা। ঠিক আছে? আচ্ছা। এখন আসি হচ্ছে আমরা এর পরের চ্যাপ্টারের ম্যাথ, সেটা হচ্ছে চ্যাপ্টার 11 এর ম্যাথ। ঠিক আছে? তো চ্যাপ্টার 11 এর ম্যাথটা হচ্ছে চ্যাপ্টার 13 এদের সাথে মানে আলাদা, আলাদা ম্যাথও আসতে পারে। আবার এমন হতে পারে যে তোমার ২ টা চ্যাপ্টার মিলায় ম্যাথ দিচ্ছে। ঠিক আছে? তো এই চ্যাপ্টার যেটা ম্যাথ থাকবে সেটা হলো চ্যাপ্টার 11 হবে। আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার 11। তো আমাদের এখানে হচ্ছে মেইনলি সিঙ্গেল স্টেজ মাল্টি অ্যাম্প্লিফায়ার, তারপর হচ্ছে মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার, এদের উপর হচ্ছে আমাদের বের করতে বলে। তো এই চ্যাপ্টারে যে জিনিস থাকে এই চ্যাপ্টারে আমাদের মেইনলি বের করতে বলে আইদার ভোল্টেজ গেইন অথবা হচ্ছে আমাদের পাওয়ার গেইন। ঠিক আছে? তো ভোল্টেজ গেইনের জন্য আমাদের যে সূত্রটা থাকবে সেটা হচ্ছে 20 log 10 আমাদের হচ্ছে যে ভোল্টেজ গেইন থাকবে সেই ভোল্টেজ গেইনটা আমাদের বের করতে হবে। আরেকটা থাকে হচ্ছে আমাদের পাওয়ার গেইন। ঠিক আছে? সেটার জন্য আমাদের ইউজ করতে হয় সূত্র 10 log 10। আমাদের যে পাওয়ার গেইন থাকবে জি, সেটা হচ্ছে আমাদের বের করা লাগে। তো এখানে সিম্পল ২ টা ম্যাথ দিছে। তো এই ২ টা ম্যাথ হচ্ছে দেখলেই বুঝবা। আরেকটা জিনিস যে এখানে ভ্যালু গুলো কিন্তু অবশ্যই যখন আমরা লগারিদমের ইউজ করি সেগুলো কিন্তু ডেসিবলে আসে। ঠিক আছে? তো অনেক সময় কোয়েশ্চেনে বলতে পারে যে ডেসিবল থেকে বেলে কনভার্ট করতে পারে। তাহলে সেটা আমাদের ইকুয়েশনটা মাথায় রাখতে হবে যে 1 বেল ইকুয়ালস টু 10 ডিবি বা 10 ডেসিবল। ঠিক আছে? তো এই জিনিসগুলো যেন সূত্রগুলো মাথায় থাকে। তো এটা গেল এখানে এই 11.1 আর 11.2 খুবই সিম্পল ম্যাথ, এগুলো তো জীবনেও দিবে না। আচ্ছা, এখান থেকে যে ম্যাথটা দিতে পারে, কত নম্বর ম্যাথ দিতে পারে? কি দিছিলাম তোমাদের? 11.2, 11.7, 11.7 টা। হ্যাঁ। তো এই ম্যাথটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। যদি আসে এখান থেকে এই ম্যাথটা, এই টাইপের ম্যাথগুলো আসতে পারে। ঠিক আছে? তো এখানে বলছে যে একটা অ্যাম্প্লিফায়ার আছে। ঠিক আছে? তার একটা ওপেন সার্কিট ভোল্টেজের গেইন দেওয়া আছে 70 ডেসিবল। ঠিক আছে? এবং আউটপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে হচ্ছে 1.5 কিলো ওহম। তোমাকে বলছে মিনিমাম ভ্যালু লোড রেজিস্ট্যান্স কত হওয়া উচিত যাতে করে ভোল্টেজ গেইনটা যেন 67 ডিবির বেশি না হয় বা 67 ডিবির বেশি না হয়। ঠিক আছে? তার মানে আমাদের একটা মিনিমাম ভ্যালু থাকবে যে এই যে আমাদের গেইনটা আছে 70 ডিবি সেটা থেকে ড্রপ হয়ে সর্বনিম্ন যেন 67 ডেসিবল পর্যন্ত আসে, এর বেশি যেন না হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে আমাদের যেটা বলে যে প্রথমে আমাদের দেয় যে ওপেন সার্কিট ভোল্টেজের গেইন। তার মানে আমাদের সার্কিটে যখন কোনো ফিডব্যাক বা কিছু নাই সেই অনুযায়ী যখন ওপেন আছে তখন আমাদের এ নট বলে দেয়। ঠিক আছে? এটা যখন বলে তখন বুঝবা যে এটা হচ্ছে এ নট এর ভ্যালু দেওয়া আছে। এ নট এর ভ্যালু হচ্ছে 70 ডেসিবল দেওয়া আছে। তারপরে আবার হচ্ছে যখন লোড রেজিস্ট্যান্স এপ্লাই করা আছে তার মানে একটা ফিডব্যাক এপ্লাই করা আছে। সেই ফিডব্যাক এপ্লাই করার পর আমাদের ভোল্টেজ গেইন হয়ে গেছে 67 ডিবি। ঠিক আছে? তাহলে আমাদের এখানে ড্রপ হইছে কত? ৩ ডেসিবল। তার মানে এই যে আমাদের যে পাওয়ার গেইন এটা যদি আমরা ইকুয়েশনে এপ্লাই করি তাহলে দেখবা যে টোটাল কতটুকু গেইন ড্রপ হচ্ছে সেটার সমান আমাদের বের করতে বলছে। কারণ কি বলছে? যে তোমার ভোল্টেজ গেইন কতটুকু হচ্ছে, আ মিনিমাম কতটুকু হবে যখন হচ্ছে 67 ডিবি তে ড্রপ খায়। ঠিক আছে? তো আমরা তো ওটা হচ্ছে ড্রপের ড্রপ ব্যাপারটা আরেকবার বলা যাবে? ভোল্টেজ গেইন ধরো হচ্ছে আমরা একটা ফিডব্যাক ইউজ করি। ঠিক আছে? ফিডব্যাক ইউজ করার পরে আমাদের সিগন্যালে হচ্ছে কিছু ড্রপ হয়। তো এখন ড্রপ এমন করা যাবে না যে হচ্ছে তুমি দেখো নরমালি যখন সার্কিট ওপেন আছে ওইখানে ভোল্টেজ পাচ্ছি হচ্ছে 70 ডেসিবল। ঠিক আছে? এখন ড্রপ করে তো তুমি হচ্ছে একদম ২০-৩০ ডেসিবল এ তো নিয়ে আসতে পারবা না। একটা নির্দিষ্ট পরিমাণ আনতে হবে। তো এই নির্দিষ্ট পরিমাণ আনার জন্য যখন তুমি লোড, রেজিস্ট্যান্স সবকিছু এপ্লাই করতেছো, করার পর সেটা বলছে যে ৬৭ ডেসিবল পর্যন্ত যেন ড্রপ হয়। ঠিক আছে? এর বেশি না হয়। তো এই যে ৬৭ ডেসিবল পর্যন্ত ড্রপ হচ্ছে, সেটা ড্রপ হওয়ার জন্য আমাদের কতটুকু হচ্ছে আ মিনিমাম লোড রেজিস্ট্যান্স হওয়া উচিত সেটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। ঠিক আছে? তো এই যে আমরা ওই নরমালি যেরকম করে আমরা লগারিদমের ম্যাথ গুলো করে থাকি, সেভাবে হচ্ছে কি আমাদের ড্রপ হইছে কতটুকু হবে? ৭০ থেকে ৬৭ যদি বাদ দিই, তাহলে ৩ ডেসিবল সর্বোচ্চ আমি ড্রপ করাইতে পারবো। ঠিক আছে? তো এই ৩ ডেসিবল ড্রপ করার জন্য আমাদের এই যে কি বলে ভোল্টেজ গেইন এর রেশিও টুকু কতটুকু হচ্ছে সেটা বের করতে হবে। ঠিক আছে? দেন আমাদের এই যে এই রেশিওর জন্য একটা হচ্ছে সূত্র আছে। ঠিক আছে? এই সূত্রটা হচ্ছে যে আমাদের আ আ কি বলে ভোল্টেজের যে রেশিও মানে ভোল্টেজ গেইন এর যে রেশিও
ইনপুট এবং মানে আউটপুট যখন ওপেন সার্কিট থাকে, মানে তুমি কোনো সিগন্যাল এপ্লাই করতেছো না, তখন একটা রেশিও মানে ভোল্টেজ গেইন পাও, এবং যখন তুমি সিগন্যাল এপ্লাই করতেছো তখন একটা হচ্ছে ভোল্টেজ গেইন পাও। সেটার রেশিও আমাদের হচ্ছে যে লোড রেজিস্ট্যান্স থাকে আর আমাদের যে আউটপুট রেজিস্ট্যান্স থাকে, সেটার এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা আমাদের মুখস্থ করতে হবে। এই ইকুয়েশন তোমাকে দিয়ে এখান থেকে আমার বের করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা অলরেডি কি যে হচ্ছে এই রেশিও আমরা তো এই যে পাইলাম, এ নট আর বাই এবি আমাদের বের করতে হবে এখান থেকে রেশিওটা। তাহলে সেটা আসে কত? 1.41, ঠিক আছে? এই 1.41, তাহলে আমাদের সূত্র আবার আছে কিন্তু এবি বাই এ নট, ঠিক আছে? তার মানে কি হয়ে যাবে? এই জিনিসটা উল্টায় যাবে। তো এখান থেকে আমাদের হচ্ছে এখন বলে দিচ্ছে যে আউটপুট রেজিস্ট্যান্স আমরা 1.5 কিলো ওহম বের করতেছি। আর আমাদের বের করতে বলছে যে কতটুকু লোড রেজিস্ট্যান্স আমরা এপ্লাই করতে পারবো যাতে করে ভোল্টেজ গেইনটা 67 ডিবির নিচে ড্রপ না করে। তো এই সূত্র দিয়ে তোমরা হচ্ছে এখান থেকে জাস্ট কি বের করবা? লোড রেজিস্ট্যান্সটা বের করবা। ঠিক আছে? খুবই সিম্পল, একটা সূত্র দিয়ে হচ্ছে ম্যাথ করা যায়। তো মেইন কথা হচ্ছে এরকম টাইপের ম্যাথ দিলে আমরা আগে হচ্ছে আমাদের যে ওপেন সার্কিট ভোল্টেজ গেইন, মানে যখন তুমি সিগন্যাল এপ্লাই করতেছো না তখন ভোল্টেজ গেইন, আর হচ্ছে আমাদের যখন সিগন্যাল এপ্লাই করার পর ড্রপ হচ্ছে সামান্য, সেইটার গেইনের যে রেশিও আছে, সেই রেশিওটা আমাদের এই যে লোড রেজিস্ট্যান্স আর আউটপুট রেজিস্ট্যান্স এর একটা রেশিওর সমান। সেটা থেকে আমরা হচ্ছে যেটা বের করতে বলবো, অনেক সময় বলতে পারে যে আউটপুট রেজিস্ট্যান্স বের করো, লোড রেজিস্ট্যান্স দিয়ে দিবে। ঠিক আছে? তো যেটা তোমাকে বের করতে বলবে এই ইকুয়েশন থেকে একটা বের করে স্যার ফেলবা। এ বি এর ভ্যালুটা এখানে 1 হচ্ছে কিভাবে? এই বোকা ছেলে, এই যে এ নট বাই এবি আছে না, এটা সমান কত পাইছি? 1.41। তো এখন যদি আমি এবি বাই এ নট করি, উল্টাই দিই, তাহলে কি হবে? এই যে 1.41 আছে সেটা কি উল্টায় যাবে না? এগুলো তো ছোটবেলার ও পড়াশোনা। আচ্ছা, সরি স্যার, আমি খেয়াল করিনি। ঠিক আছে, ওকে। তো এখানে তো আমরা পাচ্ছি এ নট বাই এবি, কিন্তু আমাদের ইকুয়েশনে আছে কি এবি বাই এ নট। সো এটা যেন আমরা সবাই খেয়াল রাখো। একটা ভালো কোশ্চেন করছে ভুল না জেনেও, সেটা হচ্ছে যে কোয়েশ্চেনে ইকুয়েশন কিন্তু এবি বাই এ নট। আমরা তো হচ্ছে আবার খুবই অলস, তো আমরা এ নট বাই এবি থেকেই ওইটার ভ্যালু ধরেই কিন্তু করে রাখি, ম্যাথে একদম ফুল জিরো দিয়ে দিবে যে সাই খাওয়া দেখো। তো যখনই আমরা যে ভ্যালুটা পাচ্ছি এটা যেন একটু কেয়ারফুল থাকি যে আমরা কি বের করতেছি। এ নট বাই এবি বের করলে তাহলে আমাদের ইকুয়েশনে কিন্তু এবি বাই এ নট আছে, তার মানে উল্টাই দিতে হবে। ঠিক আছে? এটা যেন মাথায় খেয়াল থাকে, ভুল করিও না এই জিনিস, নাহলে সলিড মার্কস কাটা যাবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা লোড রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। ঠিক আছে? এই ম্যাথ এরকম টাইপের আসে, খুব বেশি কঠিন না, জাস্ট খালি একটা ইকুয়েশন মনে রাখা। আরেকটা কি হচ্ছে আমাদের হলো 11.9 এ আসি। তো এখানে হচ্ছে জাস্ট খালি আমাদের পাওয়ার গেইন বের করা। ওই যে ইকুয়েশনটা দেখছিলাম শুরুতে, যে পাওয়ার গেইনের জন্য আমাদের ইকুয়েশন হচ্ছে 10 লগ 10 গেইন, আর একটা হচ্ছে 20 লগ 10 ভোল্টেজ গেইনের জন্য। ঠিক আছে? তো ওই আমাদের লাস্টের ম্যাথে হচ্ছে দেখো যে দিয়ে দেওয়া আছে যে একটা অ্যাম্প্লিফায়ার আছে 40 ওয়াটের রেট করা, ঠিক আছে? যার আউটপুটের সাথে 10 ওহমের একটা স্পিকার কানেক্টেড রাখছো, 10 ওহম রেজিস্ট্যান্সের একটা। ঠিক আছে? তো তোমাকে বলছে ক্যালকুলেট দ্য ইনপুট পাওয়ার, কতটুকু ইনপুট পাওয়ার লাগবে তোমার হচ্ছে যখন 25 ডিবি আমরা গেইন পাইতে চাই। তার মানে ইনপুট আউটপুটের একটা রেশিও আমাদের দরকার পড়বে। তো আমাদের কিন্তু একটা দেওয়াই আছে যে হচ্ছে 40 ওয়াটের আউটপুটের হচ্ছে রেশিও। তার মানে কি আমাদের ইনপুট কতটুকু সেটা বের করতে হবে। আরেকটা কোয়েশ্চেন বলছে যে ইনপুট ভোল্টেজ কতটুকু হবে রেটেড একটা আউটপুট অ্যাম্প্লিফায়ারের জন্য যখন ভোল্টেজ গেইন কত হবে? 40 ডেসিবেল হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা আমাদের সূত্র হচ্ছে কি 10 log 10 P2 বাই P1। ঠিক আছে? মানে এই P2 টা হচ্ছে কি আমাদের আউটপুট, আর P1 হচ্ছে আমাদের ইনপুট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে ইনপুট। তো এই রেশিওতে ওই যে যেখানে G লিখছিলাম, ওই G ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হচ্ছে P2 বাই P1। তার মানে আমাদের অ্যাম্প্লিফায়ারের আউটপুট বাই ইনপুট। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি হ্যাঁ এভাবে বলো, বুঝি নাই, বলো। অ্যান্টিলগ এভাবেই লিখবো? অ্যান্টিলগ কই? ও অ্যান্টিলগ, এটা তো ও আচ্ছা, বলতেছি, দাঁড়াও 1 মিনিট। 10 টু দি পাওয়ার দিলেই তো হয়। হ্যাঁ, এটা তো তুমি ক্যালকুলেটরে দিছো, এটা জাস্ট তোমার বোঝার জন্য দিছে। তো 10 টু দি পাওয়ার তুমি খালি অ্যান্টিলগ ইউজ করবা, ক্যালকুলেটরে তোমাদের আছে, ওটা লিখা লাগবে না। তুমি ভ্যালু জাস্ট খালি বের করবা। তো এখানে দেখো সবগুলাই জানি যে আমরা পাওয়ার গেইন কত দেওয়া আছে, 25 ডেসিবেল দেওয়া আছে। ঠিক আছে? আর হচ্ছে আমাদের কি বলে আউটপুট রেট কত দেওয়া আছে? 40 ওয়াট। তাহলে আমরা এখান থেকে ইনপুটটা বের করে নিব P1। এটা হচ্ছে ক্যালকুলেটরে অ্যান্টিলগ আমরা ইউজ করার জন্য ইউজ করলেই হবে। ঠিক আছে? 10 টু দি পাওয়ার যেটা দেওয়া থাকে ওই ক্যালকুলেটরে ওইটা ক্লিক করে তুমি জাস্ট খালি ভ্যালুগুলো বসাবা। ঠিক আছে? তাহলেই হচ্ছে। এটা অ্যান্টিলগ মানে অন্য কিছু না।
অ্যান্টিলগ মানে তোমাদের হচ্ছে লগের যে আমাদের লগারিদমের বেজের যে 10 টু দি পাওয়ার ভ্যালুটা, ঠিক আছে? পাওয়ার যতটুকু হয় সেটা। মানে খাতায় হুম। এভাবেই লিখে দিব অ্যান্টিলগ? খাতায় তুমি 10 টু দি পাওয়ার 2.5 লিখবা। অ্যান্টিলগ লেখার দরকার নেই। ঠিক আছে? বা এত কিছু কষ্ট না করে ডিরেক্ট P1 বের করে দিবা। ঠিক আছে? যদি তোমার কনফিউশন লাগে এত প্যারা না নিয়ে। ওকে? আচ্ছা, তো এখান থেকে আমরা ইনপুট পাওয়ারটা আমরা পেয়ে যাচ্ছি। তো এটা সহজ গেল। এরপরে আমাদের এখন দরকার হচ্ছে ইনপুট ভোল্টেজ। কিন্তু এটা না হয় বের করতে পারছি যে কারণ আমাদের আউটপুটের রেটটা দেওয়া ছিল। কিন্তু ভোল্টেজের রেট তো দেওয়া নেই। তো এই ভোল্টেজের রেটটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন। তো এখানে এটা জানার জন্য আমাদের কি করতে হবে? সেটা হচ্ছে কি যে আমাদের ভোল্টেজ গেইনের জন্য সূত্র হচ্ছে কি 20 লগ হচ্ছে আমাদের যে ভোল্টেজ গেইন সেটা। সেক্ষেত্রে একটা হচ্ছে কি আমাদের আউটপুট ভোল্টেজ, আরেকটা হচ্ছে কি ইনপুট ভোল্টেজ। ঠিক আছে? তো এখানে যেটা আমাদের কাজ করতে হবে, আমাদের কিন্তু ভোল্টেজ গেইনের রেটটা দিয়ে দেওয়া আছে। কিন্তু আমরা কিন্তু আউটপুট ভোল্টেজ রেটও জানি না, ইনপুট ভোল্টেজ রেটও জানি না। তাহলে এখানে আসলে কি হয় যে দেখো এখান থেকে আমরা আল্টিমেটলি কি পাচ্ছি? V2/V1 পাচ্ছি। ঠিক আছে? মানে গেইনের ভ্যালুটা পাচ্ছি অ্যান্টি-লক করার পর। সেটা ইকুয়ালস টু 100 আমরা পেয়ে গেলাম। এখন কোয়েশ্চেন আসতে পারে যে এই ইকুয়েশনটা কই থেকে আসছে? এটা কেউ বলতে পারবা? আলী আসো? জি স্যার বলেন। এই ইকুয়েশনটা কই থেকে আসছে বলো তো? এই যে V2 P ইকুয়ালস টু equal to V square by R. হ্যাঁ, P ইকুয়ালস টু আমরা ছোটবেলায় পড়ছি P ইকুয়ালস টু V স্কয়ার বাই R। ঠিক আছে? তাহলে এখন এখান থেকে কি আমরা বের করতে পারবো না? তো আমাদের V2 একটা যেকোনো একটা তো বের করা লাগবে। আইদার V2 বের করতে হবে অথবা V1 বের করতে হবে। ঠিক আছে? তো যেটা আমরা হচ্ছে ২ টাই কিন্তু এখানে জানি। আমরা কিন্তু ইনপুট পাওয়ার রেটও কিন্তু আমরা এখান থেকে বের করছি। ঠিক আছে? চাইলে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে এই জিনিস না করে তোমরা V1 দিয়েও বের করতে পারো ডিরেক্ট এখানে। এই P1 ইকুয়ালস টু V1 স্কয়ার ইনটু R। স্যার ঠিক আছে? V আমরা square by R হবে। সরি, Into V অন্য। স্কয়ার বাই R সরি। ঠিক আছে? তো এখান থেকে আমাদের কি পাওয়ারের হচ্ছে রেটিং দেওয়া আছে। ইনপুট পাওয়ার রেটিং কত পাইছিলাম আমরা? 126.5 মিলিওয়াট। ঠিক আছে? যে ছোটবেলায় আমাদের পাওয়ারের সূত্র। সেখান থেকে কি হবে? আমাদের ইনপুট ভোল্টেজটা কিন্তু ডিরেক্ট বের হয়ে যায়। তারপরেও যদি মনে হয় যে না আমি আরেকটু জটিল করে করব বা আমার হচ্ছে আউটপুট পাওয়ারের রেটিং দিয়ে আমি করব তাহলে হচ্ছে V2 ধরে তোমরা করতে পারো। কারণ আমাদের যে আউটপুট পাওয়ারের রেটিং সেটাও কিন্তু আমার দেওয়া আছে। ঠিক আছে? সো এভাবে বোথ সাইডে করলে সেম উত্তরই পাবা। ঠিক আছে? বোঝা গেল? তো এইভাবে করে আমাদের গেইনের ম্যাথ গুলা আসতে পারে। যেকোনো কিছু বের করতে হয়তো বলতে পারে যে আউটপুট ভোল্টেজ বের করো, কোন সময় ইনপুট ভোল্টেজ বের করো বা সবকিছু দিয়ে দেওয়া আছে। তারপর তোমাকে বলবে যে হচ্ছে কি বলে পাওয়ার গেইন কত বের করো। এরকম করে যেকোনো টাইপের ম্যাথ কিছু দিতে পারে। সো এই ম্যাথটা হচ্ছে ভালো করে করবা। ছোট, ছোট এবং সহজভাবে এক রাতে বোঝার জন্য এই ধরনের ম্যাথ গুলা ইজি হয়। ঠিক আছে? আচ্ছা। তারপর চ্যাপ্টার 11 গেল। স্যার এই চ্যাপ্টারে 10 নাম্বার যে ম্যাথটা আছে না এটা আমরা ব্যান্ডউইথটা কোন লিমিট আকারে দিব না এক্স্যাক্টলি বাইর করে দিব? লিমিট আকারে দিলেই হচ্ছে। আর এই ১০ নম্বর ম্যাথ এটা তোমাদের আসবে না। এটা দরকার নেই। ঠিক আছে? এটা একটু জাস্ট খালি এটা আমরা যে থিওরি পড়ছি না? ব্যান্ডউইথ, লোয়ার ফ্রিকোয়েন্সি আর আপার ফ্রিকোয়েন্সি কতটুকু হইতে পারে? ওই থিওরি আসতে পারে কিন্তু তোমাদের ম্যাথ টাইপের এটা দিবে না। সো এটা নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নেই। ঠিক আছে? সো এটা দেখার কিছু নাই। এরপরে আমাদের কোন চ্যাপ্টারের ম্যাথ আছে? চ্যাপ্টার 13 না? হুম। আচ্ছা, এই যে বললাম যে চ্যাপ্টার 11 আর 13 তো এই চ্যাপ্টারের ম্যাথ গুলো একটু মিলাই আসে। তো মিলাই বলতে কি যে ওই যে তুমি আগের চ্যাপ্টারে যে ভোল্টেজ গেইন গুলা বের করো সেই ভোল্টেজ গেইন গুলাই হচ্ছে এখানে আবার বের করতে বলে। মানে ওইটা ধরে করতে বলে। ঠিক আছে? তো আমরা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক দিলে যে আমাদের একটা সিগন্যালের পরিবর্তন হয়, আমাদের ভোল্টেজে পরিবর্তন আসে। তো এই ভোল্টেজে পরিবর্তনের উপর বেস করে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ। তো এই চ্যাপ্টারে কোন ম্যাথটা ইম্পোর্টেন্ট? চ্যাপ্টার 13 3 পয়েন্ট হয়ে গেল। আচ্ছা। তো এই চ্যাপ্টারে হচ্ছে একটা ম্যাথ খুবই ইম্পোর্টেন্ট। এই একটা ম্যাথ দেখলে বাকিগুলো পারবা। সেটা হচ্ছে দেখো ওই যে 13.3 যেটা। ঠিক আছে? তো 13.3 এ বলছে যে একটা নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক হচ্ছে এপ্লাই করছি আমাদের অ্যাম্প্লিফায়ারে যার গেইন হচ্ছে 100। ঠিক আছে? এবং এই গেইনটা তারপর ফল করে কত হইছে? 50 তে। তো তোমাকে বলছে ক্যালকুলেট দ্য ফ্র্যাকশন অফ দ্য আউটপুট ভোল্টেজ ফিডব্যাক। সেটা তোমাকে বের করতে বলছে।
আর বলছে যদি তুমি ফ্র্যাকশনটাকে মেইনটেইন করো এবং করার পর তোমাকে বলছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ অ্যাম্পলিফায়ার গেইন কতটুকু হবে যদি আমার ওভারঅল যে স্টেজ গেইনটা আছে সেই একটা অ্যাম্পলিফায়ারে সেটার গেইন যদি 75 পর্যন্ত আমরা রাখি। ঠিক আছে, তো পরেরটাতে পরে আসি। 1 নম্বরের ক্ষেত্রে আমাদের হচ্ছে এমভি বের করতে হবে। তো এই এমভি বের করার জন্য আমাদের একটা সূত্র মুখস্থ রাখতে হবে এই চ্যাপ্টারে, এবং এই সূত্রটা হচ্ছে কি আমাদের প্রমাণও আসে। ঠিক আছে, প্রুফ আসে, এই প্রুফটাও হচ্ছে করতে হয়। তো যাই হোক, তো ম্যাথের ক্ষেত্রে এখানে আমাদের যে সূত্রটা হচ্ছে এই যে এভিএফ যেটা আছে, যখন এটা এভিএফ লিখতেছি, এটা হচ্ছে আমাদের যখন ফিডব্যাক থাকে তখন ভোল্টেজ গেইন কতটুকু হয় সেটা সমান সমান যখন আমরা ফিডব্যাক ছাড়া ইউজ করতেছি তখন গেইন প্লাস বাই 1 প্লাস আমাদের আবার ফিডব্যাক ছাড়া গেইন ইনটু এই যে আমাদের এমভি যেটা, সেটা হচ্ছে ফিডব্যাক ফ্র্যাকশন, এবং এই ফ্র্যাকশনটা আমাদের বের করতে বলে। ঠিক আছে, তো এই ফ্র্যাকশনটা আমরা বের করব। তো এখানে যদি ভালো করে দেখাও, প্রথমে হচ্ছে দেখো যখন হচ্ছে সিগন্যালে নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক অ্যাপ্লাই করা হয়েছে তখন ওভারঅল গেইন ড্রপ করে কত হয়েছে, 50 হয়েছে। তার মানে শুরুতে যে সিগন্যালের গেইন ছিল সেটা ছিল 100। ঠিক আছে, 100 থেকে ড্রপ করে 50 হয়েছে। ওকে, তার মানে আমার যখন গেইন উইদাউট ফিডব্যাক ছিল তার মানে এভি সেটা হচ্ছে 100, আর যখন গেইন দিছি মানে ফিডব্যাক দিছি তখন ড্রপ খেয়ে আমাদের হয়েছে কত, 50। তার মানে এখানে হচ্ছে এভিএফ এর ভ্যালু জানি, এভির ভ্যালু জানি, তাহলে কি এমভির ভ্যালু বের করা যাবে না? অবশ্যই যাবে। তাহলে এখান থেকে এমভির ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে আমাদের একটা, দেখবা যে ফ্র্যাকশনাল ভ্যালু আসবে, এবং এই ভ্যালু কিন্তু খুবই ছোট আসবে, 0.00 সামথিং হবে। ঠিক আছে, বা 0.01 টাইপের হবে। তো এটা যেন খেয়াল রাখবা, এই ভ্যালু কিন্তু খুবই ছোট হয়। এই ভ্যালু কিন্তু ভুলেও যেন কারো যদি 1 2 3 4 আসে তাহলে বুঝবা তুমি একটা ভুল করছো, তাহলে তুমি হয়তোবা এই যে এভি আর এভিএফ ধরতে ভুল করছো। এই জিনিসটা যেন মাথায় থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন পরেরটাতে বলছে যে তোমার অ্যাম্পলিফায়ার টোটাল গেইনটা কতটুকু হবে যখন যদি আমরা ফিডব্যাক ইউজ করি এবং সেটা ড্রপ খেয়ে যদি 75 হয়। তার মানে এখন আমার এভিএফ কত হবে, 75। আর বলছে কি আর একটা জিনিস যে আমাদের ফ্র্যাকশনটা অলওয়েজ মেনটেন করতে হবে। তার মানে শুরুতে যে 0.01 পাইছি সেটাই আমাদের এমভি অলওয়েজ থাকবে। তাহলে এখন বের করতে হবে কি, আমাদের যখন হচ্ছে উইদাউট ফিডব্যাক গেইন ছিল সেই ফিডব্যাকটা বের করতে হবে। তার মানে আমাদের এভিটা বের করতে হবে। সো সিমিলারলি সবই সেম সূত্র। এখন এমভি জানো, এভিএফ জানো, এখান থেকে জাস্ট খালি আমাদের এভিটা বের করবা। ঠিক আছে, বের করলে যে ভ্যালু আসবে সেটা হচ্ছে তোমার যে টোটাল গেইন উইদাউট ফিডব্যাক, বা হচ্ছে অ্যাম্পলিফায়ারের যে স্টেজ প্রথম গেইনটা ছিল সেই গেইনটা হচ্ছে ইন্ডিকেট করে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আর বাকি ম্যাথগুলো প্রায় সিমিলার সব। 13.7, আচ্ছা 13.7টা একটু বলি। তো এখানে যা আছে সব জিনিসই সেম। তো তোমার হচ্ছে বলছে একটা অ্যাম্পলিফায়ার আছে যার ভোল্টেজ গেইন হচ্ছে 500 যখন এখানে ফিডব্যাক ইউজ করা হচ্ছে না। ঠিক আছে, এবং যদি একটা নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করা হয় তখন হচ্ছে গেইনটা রিডিউস হয়ে যায় 100। তার মানে এটা হচ্ছে আমাদের এভি আর এটা হচ্ছে আমাদের এভিএফ। ঠিক আছে, তো বলছে এই যে চেঞ্জ হলো এটার জন্য তোমার হলো ফ্র্যাকশনটা কতটুকু হচ্ছে ফিডব্যাকে সেটা হচ্ছে তোমার বের করতে হবে। তাহলে সিম্পলি আমরা হচ্ছে যে সূত্র জানি সেই সূত্র থেকে আমরা এমবি বের করবো, এই যে এই সূত্রটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলছে ইফ ডিউ টু এজিং অফ কম্পোনেন্টস, মানে যদি কম্পোনেন্টস এর বয়স আস্তে আস্তে বাড়তে থাকে বা কম্পোনেন্টটাকে তুমি রেগুলার একটা সার্টেন টাইম পর্যন্ত বারবার ইউজ করতে থাকো, তখন যেটা হয় যে আমাদের যে গেইনটা ছিল 500 ছিল সেটা উইদাউট ফিডব্যাকই হচ্ছে 20% ফল করে। ঠিক আছে, মানে তুমি কিছু না করা সত্ত্বেও আগের থেকেই গেইন হচ্ছে এই 500 এর 20% ফল করা থাকে। ঠিক আছে, তাহলে বলছে যে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ফল ইন গেইন উইথ ফিডব্যাক। এখন তাহলে যখন হচ্ছে এই যে 20% ফল করতেছে, এই 20% ফল করার ফলে কতটুকু হচ্ছে যখন তুমি ফিডব্যাক দিবা তখন গেইন কতটুকু ফল করবে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমাকে বের করতে হবে। তাহলে এখন এখানে আমরা এবি কিভাবে বের করব? এখানে এবি আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে 20% তো ফল করতেছে মানে 20% নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে বাকি 80% কি আছে? ঠিক আছে। তাহলে আমাদের যে 80% আছে এই 80% ইনটু কি হবে? 500। এখন হচ্ছে এটা হলো আমাদের নতুন এবি। ঠিক আছে? তাহলে এই এবি আমরা ভ্যালু হচ্ছে বের করলাম। করার পর আমাদের হচ্ছে ফ্র্যাকশন তো অলওয়েজ যেটা বের করছি সেটাই থাকবে। আমাদের নতুন
যে এভিএফ আছে সেই এভিএফটা কতটুকু হইলো সেটা বের করবা, সেটা ড্রপ কতটুকু হইলো, ফিডব্যাক গেইন কতটুকু আসলো সেটা করার পর তোমাকে কিন্তু পার্সেন্টেজে অ্যান্সার বের করতে বলছে। তাহলে পার্সেন্টেজে বের করার জন্য আমরা কি করতে হবে, এই জিনিস কিন্তু আমরা জানি যে মেজার করার সময় যে টোটাল পার্সেন্টেজ কত 100 এবং যতটুকু হচ্ছে এখন রিসেন্ট আছে সেটা মাইনাস করবা এবং আমাদের যে টোটালটা আছে সেটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ হচ্ছে আমরা পার্সেন্টেজে অ্যান্সার আনবো। তাহলে যতটুকু অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের যে টোটাল, মানে যখন হচ্ছে আমরা নেগেটিভ ফিডব্যাক এপ্লাই করি সেই পার্সেন্টেজে আমাদের হলো তোমার গেইনটা আমরা পাচ্ছি কতটুকু পার্সেন্ট সেটা হচ্ছে এখানে পাবো। ঠিক আছে? তো এই সেম টাইপের ম্যাথ এই জিনিসটা কিন্তু মাথায় রেখো। যদি বলে যে 20% ফল করতেছে তার মানে কিন্তু 500 ইনটু 20% না, 500 ইনটু 80%, কারণ বাকি 80% ভালো আছে বা 80% এখনো হচ্ছে ফল করে না, সেই জিনিসটা হচ্ছে আমাদের গুণ করতে হবে। তো এই জিনিসটা ম্যাথ করে রাখবা। আর হচ্ছে কি বলে, যদি পার্সেন্টেজে বের করতে বলে তাহলে অবশ্যই এইভাবে কিন্তু বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর যাই হচ্ছে চ্যাপ্টার 14 এ। তো চ্যাপ্টার 14 এ হচ্ছে আমাদের অসিলেটর ডিজাইন করতে বলে। ঠিক আছে? তো সবাই এট লিস্ট হচ্ছে এই যে চিত্রটা, অসিলেটর, হার্টলি অসিলেটর এবং কলপিট অসিলেটর, এই দুইটা অসিলেটর পুরা ডিজাইন করতে যেন আমরা পারি। তোমাকে হচ্ছে সবকিছু ফ্রিকোয়েন্সি বা মেপে দিবে, বলবে যে এত এত ইন্ডাকটেন্স বা এত এত ক্যাপাসিটেন্স, তাহলে তুমি বাকি জিনিসগুলো অপারেটিং ফ্রিকোয়েন্সি এগুলো বের করো বা সার্কিটটা ডিজাইন করো। তো সেক্ষেত্রে তোমাদের এরকম সার্কিট যদি দেওয়া থাকে তাহলে তো জাস্ট খালি হিসাব ক্যালকুলেশন করে নিবা। কিন্তু যদি বলে সার্কিট ড্র করো তাহলে কিন্তু সবাইকে এই সার্কিট আঁকতে হবে, এই সার্কিটের ডিজাইন কিন্তু অবশ্যই জানতে হবে। ঠিক আছে? তো এখানে যে কাজটা হয়, এটা থিওরির জন্য লাগবে নাকি ম্যাথের না জন্য? এটা ম্যাথেই দিবে, ম্যাথেই তোমাকে বলবে যে সব ভ্যালু দিয়ে দিবে। ধরো এই যে তোমাকে হচ্ছে এটা কলপিট দিল, ঠিক আছে? তো এই তোমার সি1 আর সি2 হচ্ছে ভ্যালু দিল না, তোমাকে জাস্ট বলে রাখলো যে হচ্ছে ইন্ডাকটেন্স এত 15 মাইক্রো হেনরি। তারপর তোমাকে কোশ্চেনে বলবে ডিজাইন দা তোমার কলপিট অসিলেটর ইউজিং এই ইন্ডাকটেন্স। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ইন্ডাকটেন্স জানি, তাহলে আমাদের কি কি জানতে হবে, আমাদের এই ক্যাপাসিটর গুলো আলাদা করে বের করতে হবে। ঠিক আছে? তাহলে তুমি এই পুরা চিত্রটা আঁকবা, আঁকার পর এই ক্যাপাসিটরের যে দুইটা ভ্যালু আছে এই ক্যাপাসিটরের দুইটা ভ্যালু তোমাকে বের করতে হবে। ঠিক আছে? তো এটাই তোমাকে হচ্ছে ডিজাইন করতে হয়, আইদার তোমাকে কলপিট দিতে পারে অথবা হার্টলি দিতে পারে। ঠিক আছে? যে কোনো একটা। তো এখানে আমাদের অপারেটিং ফ্রিকোয়েন্সি, কলপিটের ক্ষেত্রে অপারেটিং ফ্রিকোয়েন্সি সূত্র হচ্ছে তোমার এই যে এটা। ঠিক আছে? f equals to 2 pi root over 1 by 2 pi root over L by L into CT। তো CT হচ্ছে আমাদের এখানে টোটাল ক্যাপাসিটেন্স বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কতটুকু হয় সেটা সূত্র আমরা জানি। CT equals to এই যে টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করা দরকার সেটা আমরা বের করব। ঠিক আছে? আর তোমাকে অবশ্যই যে কোনো একটা ভ্যালু দিয়ে দিবে। আর আমরা কিভাবে বুঝবো যে কোনটা কলপিট আর কোনটা হার্টলি, সেটা হচ্ছে কি, যদি সার্কিটের দুইটা ক্যাপাসিটর ইউজ করা হয় এই যে এই পজিশনে, তাহলে বুঝবে এটা হচ্ছে কলপিট। আর যদি এই জায়গায় আর এই জায়গায় যদি একটা ইন্ডাক্টর ইউজ করা হয় তাহলে আমরা বুঝবো এটা কলপিট। আর যদি এই জায়গায় দুইটা ইন্ডাক্টর ইউজ করা হয় তাহলে বুঝবা যে ওটা হচ্ছে হার্টলি। আর এখানে যদি ওই যে মানে ক্যাপাসিটর একটা থাকবে তাহলে এই পুরো জিনিসটাকে আমাদের বোঝাচ্ছে কি হার্টলির ক্ষেত্রে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের যখন ক্যাপাসিটর বের করতে বলবে তো ক্যাপাসিটরেরটা হচ্ছে আমরা বের করব ইকুয়েশন গুলো। আর অপারেটিং ফ্রিকোয়েন্সি তো জানোই। আর ফিডব্যাক ফ্র্যাকশন, এই যে এটা দুইটা কিন্তু আলাদা আলাদা, হার্টলির ক্ষেত্রে আলাদা হয়, কোলপিটের ক্ষেত্রে আলাদা হয়। এটা হচ্ছে আমাদের কোলপিটের জন্য। ঠিক আছে? কোলপিটের হচ্ছে ফিডব্যাক ফ্র্যাকশন mv ইকুয়ালস টু c1 বাই c2। ঠিক আছে? এটাতে জাস্ট খালি এগুলো বের করে নিবা। এই সহজ ম্যাথ, এখানে এই দুটা তিনটা সূত্র মুখস্থ রাখলেই হয়। আর এখান থেকে ম্যাথ কিন্তু আসবে মাস্ট, এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ দিবেই। সার্কিট ডিজাইন করে ম্যাথ সলভ করতে দিতে পারে অথবা তোমাকে সার্কিট দিয়ে দিবে, জাস্ট খালি পয়েন্ট গুলো বের করতে হতে পারে, মানে ক্যাপাসিটরের ভ্যালু, ফিডব্যাক ফ্র্যাকশন বা হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি এগুলো বের করতে দিতে পারে। ঠিক আছে? তো এটা একটা গেল। তো এই চ্যাপ্টার যদি কেউ কম এক রাতে পড়ে মার্কস পেতে তো এই চ্যাপ্টার ম্যাথ গুলো অবশ্যই করবা। আর সিমিলারলি এই টাইপের হচ্ছে তোমার এই কি বলে হার্টলির ক্ষেত্রেও একই জিনিস, এই যে যেমন এটা হার্টলি। তো এই ক্ষেত্রে তোমার যেটা হবে যে তোমার হচ্ছে ইন্ডাক্টর গুলা ডিজাইন করতে হবে বা ইন্ডাক্টর ডিজাইন করে ইন্ডাক্টরের ভ্যালু গুলা বের করতে হবে। তো সেটার জন্য আমাদের আলাদা সূত্র আছে, সেই সূত্রগুলো এই যে এখানে দেওয়া আছে। ঠিক আছে? অথবা আমার স্লাইডেও হচ্ছে আছে, তো ওগুলো হচ্ছে একটু দেখবা। সেগুলো হচ্ছে কি, এই ক্ষেত্রে ওইটাতে যেমন টোটাল ক্যাপাসিটেন্সের ভ্যালু এই যে আমরা L1 প্লাস L2 প্লাস 2m ওইভাবে দেখছিলাম, এই ভ্যালুগুলো ওইভাবে হচ্ছে বের করতে হবে, বের করে নিবা সবকিছু।
ইকুয়েশন করে জাস্ট খালি যেখানে যে ভ্যালুটা তোমার বসানো দরকার সেই ভ্যালুটা বসাই নিবা। এই একটা চিত্র আঁকলে মনে করো যে সবগুলাই তোমরা পারবে। ওই যে সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ার, তারপর হচ্ছে মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার, সবগুলাই হচ্ছে এই একটা চিত্র দিয়েই হয়। খালি জায়গার অবস্থানগুলো পরিবর্তন হয়। এইখানে আগে হচ্ছে কোলপিটের ক্ষেত্রে এই জায়গায় খালি ক্যাপাসিটর হবে। বাকি সব ম্যাথ সিমিলার। আর হ্যাঁ, হার্টলির জন্য আলাদা অপারেটিং ফ্রিকোয়েন্সি সূত্র আছে। এখন আমাদের কিসের সূত্র লাগবে, সেটা হচ্ছে আমাদের এলটি লাগবে। ঠিক আছে, ওই জায়গায় আমরা টোটাল ক্যাপাসিটেন্স বের করছিলাম, এই জায়গায় আমরা হচ্ছে টোটাল ইন্ডাকটেন্স বের করব। ঠিক আছে, তো এখানে ওই যে সূত্রগুলো দেওয়াই আছে, জাস্ট একবার দেখে প্র্যাকটিস করবা, তাহলে হচ্ছে পারবা। ঠিক আছে, আচ্ছা চ্যাপ্টার 14 এখান থেকে কিন্তু ম্যাথ আসবে এবং এই ম্যাথগুলো সহজ, সলিড মার্ক, এগুলো অ্যান্সার করলেই মার্ক পাবা। তো এই জিনিসগুলো যেন খেয়াল থাকে। আচ্ছা, এরপর আসি আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 19 আমাদের ফেটের ম্যাথ। তো ফেটের ম্যাথ আসার চান্স খুব কমই দিতে পারে। ফেটের ম্যাথে যেটা হয় যে আমাদের একটা ইকুয়েশন থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে কি আইডি ইকুয়ালস টু আইডিএসএস 1 মাইনাস বিজিএস বাই বিজিএস অফ। তো আইডি হচ্ছে আমাদের ড্রেন কারেন্ট। ঠিক আছে, আর আইডিএসএস হচ্ছে শর্টেড ড্রেন সোর্স কারেন্ট। এগুলো সব ভ্যালু দেওয়া থাকবে। বিজিএস হচ্ছে আমাদের গেট সোর্স ভোল্টেজ, আর এই যে বিজিএস অফ যেটা লেখা থাকে সেটা হচ্ছে আমাদের গেট সোর্সের কাট অফ ভোল্টেজ, সেটা। ঠিক আছে, তো এখানে এই চ্যাপ্টার খুব একটা ইম্পর্টেন্ট না, এখান থেকে ম্যাথ আসার চান্স খুবই কম। তো ম্যাথ গুলা তোমরা এটা নিজেরা বাসায় একবার দেখলেই পারবা। এখানে অ্যাকচুয়ালি বলার কিছু নাই, সব ভ্যালু তোমাদের দিয়েই দিছে, সেখান থেকে জাস্ট খালি হচ্ছে ভ্যালু গুলা বসাইতে হবে। তবে এখানে একটা ম্যাথ আছে, হ্যাঁ এই যে এই ম্যাথ অ্যাকচুয়ালি পারবা। তারপর একবার বলি যে এখানে হচ্ছে তোমাদের দেখো একটা জেফেট ইউজ করছে। সো জেফেট এর একটা কাট অফ ভ্যালু দেওয়া আছে হচ্ছে -4 ভোল্ট। ঠিক আছে, আর আমাদের শর্টেড ড্রেন সোর্স কারেন্ট দেওয়া আছে হচ্ছে 12 মিলি অ্যাম্পিয়ার। তোমাদের বলছে ডিটারমাইন দ্য মিনিমাম ভ্যালু অফ আমাদের যে ড্রেনের সাথে যে ভোল্টেজ গুলো থাকে বা ব্যাটারি সোর্স আমরা আলাদা করে ইউজ করি, সেই ব্যাটারি সোর্সের মিনিমাম ভ্যালু কতটুকু হবে এই পুরা সার্কিটটাতে কনস্ট্যান্টলি কারেন্ট অপারেশন চালানোর জন্য। ঠিক আছে, তো যেখানেই আমরা এই যে ট্রানজিস্টর টাইপের জিনিস দেখব, আমাদের কাজই হচ্ছে দুই জায়গায় দুইটা লুপ অ্যাপ্লাই করা। ঠিক আছে, তো আমরা অলওয়েজ হচ্ছে লুপ অ্যাপ্লাই করার ট্রাই করব। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু বিজিএস অফ দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের এই যে বিজিএস অফ যেটা হচ্ছে নেগেটিভ ভ্যালু থাকে, অনেক সময় পিঞ্চ অফ ভোল্টেজ বের করতে বলে। ঠিক আছে, তো এই পিঞ্চ অফ ভোল্টেজটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট ভ্যালু অফ হচ্ছে আমাদের বিজিএস অফ। তার মানে আমাদের বিজিএস অফ এর যে নেগেটিভ ভ্যালুটা দেওয়া লাগবে, সেটার পজিটিভ ভ্যালু যদি আমরা ইউজ করি, সেটাই হচ্ছে আমাদের পিঞ্চ অফ ভোল্টেজ। ঠিক আছে, তো এই ভোল্টেজটাই যে পিঞ্চ অফ ভোল্টেজটা পাবো, সেটাই হচ্ছে আমাদের ড্রেন সোর্স ভোল্টেজ দিয়ে কনস্ট্যান্ট কারেন্ট রিজিয়ন, মানে এই সার্কিটে কনস্ট্যান্টলি কারেন্ট হচ্ছে অপারেট করবে। তার মানে পিঞ্চ অফ ভোল্টেজ যদি 4 ভোল্ট পাই, তাহলে সেটাই হচ্ছে আমাদের ড্রেন সোর্স ভোল্টেজ। এখন এখানে একটু কোয়েশ্চেনে মাঝে মধ্যে দেখা যায়, এই যে এই কোয়েশ্চেনে কোথাও কিন্তু বলে নাই ভিজিএস কত। ঠিক আছে, কোয়েশ্চেনে কোথাও কিন্তু বলা নাই। তো কোয়েশ্চেনে যদি কোথাও বিজিএস এর কথা না বলা থাকে, তাহলে আমরা বিজিএস 0 ভোল্ট ধরে নিব। ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেনে যদি বলে যে আমি হলো, এখানে বলে দিবে যে সেট করা থাকবে বিজিএস একটা নির্দিষ্ট ভোল্টে। ঠিক আছে, ধরো হচ্ছে 6 ভোল্টে হচ্ছে থাকবে। তো যখন বিজিএস টা সেট করা থাকবে, তখন কিন্তু আমাদের এই যে ড্রেন কারেন্টটা এই ইকুয়েশন দিয়ে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, কারণ তখন আইডিএসএস এর একটা ভ্যালু থাকবে, তখন গেট সোর্সের একটা ভ্যালু থাকবে, তখন হচ্ছে আবার একটা কাট অফ রিজিয়নে আমাদের গেট সোর্সের ভোল্টেজের ভ্যালু থাকবে। ঠিক আছে, এখানে হচ্ছে যেহেতু বিজিএস 0 বলা আছে, তার কারণে আমাদের যে ড্রেন কারেন্টটা আছে সেটা কি আইডিএসএস সমান হয়ে গেছে। কারণ এই জায়গায় যদি আমি 0 বসাই, তাহলে কি এই জায়গায় শুধু 1 থাকে, তাহলে 1 ইনটু হচ্ছে আমাদের আইডিএসএস যতটুকু আছে 12 মিলি অ্যাম্পিয়ার, ততটুকুই হওয়ার কথা। তো এই জন্য হইছে। তো এই ক্ষেত্রে কোশ্চেনে খেয়াল রাখবা, তোমরা তো ম্যাথ করে যাও, দেখে মুখস্থ করে যাও যে বিজিএস দেওয়া আছে কি নাই। যদি বিজিএস একটা নির্দিষ্ট ভোল্টেজে সেট করা থাকে, তাহলে অবশ্যই তোমাদের ওটা কি লিখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে যে ওই সিমিলারলি একটা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করবা। এখানে যেহেতু ভিডিডি আছে, তাহলে এই জায়গায় আর কি জানি আমরা, এই যে ড্রেন দিয়ে একটা ড্রেন কারেন্ট যাচ্ছে এটা জানি, তার মানে এখানে একটা ভোল্টেজ আছে। তারপর হচ্ছে ভিডিএস তো আমরা বের করলাম, যে পিঞ্চ অফ ভোল্টেজ যতটুকু হবে সেটা আছে। সো সবকিছু এখানে আছে। তো এখান থেকে আমরা হচ্ছে যে কাজটা করতে পারবো, সেটা হচ্ছে কি ড্রেন সোর্সের ভোল্টেজটা বের করতে পারবো। ঠিক আছে,
করে আমরা হচ্ছে এটা বের করব। তো এটা যেন অবশ্যই মাথায় থাকে যে আমাদের বিজিএসটা কতটুকু হয়। তো এই ম্যাথটা ইম্পোর্টেন্ট। যদি এখান থেকে চ্যাপ্টার 19 থেকে কোয়েশ্চেন করে তাহলে এই টাইপের ম্যাথ তোমাদের দিবে। ঠিক আছে? আর এছাড়া চ্যাপ্টার 19 এ মসফেট এর কোনো ম্যাথ আছে? এই ম্যাথ এগুলো আসবে না। উদয়, ওগুলো তো দেখে লাভ নেই। চাইলে একবার দেখতে পারো। ওই একই সূত্র। মসফেট এর ক্ষেত্রেও সেম সূত্র। ঠিক আছে? আর এখানে হচ্ছে যে একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকতে বলে। তো এই কার্ভ আঁকার জন্য তোমাকে যেটা করতে হবে, এখানে হচ্ছে তোমার কাট অফ গেট সোর্সেস ভোল্টেজ দেওয়া থাকে, আবার হচ্ছে শর্টেড ড্রেন সোর্স কারেন্টও দেওয়া থাকে। তো তুমি যে কাজ করবা, আমাদের ওই যে বললাম না ভিজিএস টাকে তুমি হচ্ছে নেগেটিভ ভ্যালুতে একবার ২-৩টা ভ্যালু নিবা, ২টা করে ভ্যালু নিবা, আবার পজিটিভ হচ্ছে ভোল্টেজ ভ্যালু সেট করে নিজের মতো করে তোমার যেটা ভালো লাগে। ধরো এখানে -3 ভোল্ট, 1 ভোল্ট এরকম করে নিবা। একটু ছোট, ছোট ভ্যালু নিবা, আবার খুব আনরিয়ালিস্টিক ভ্যালু নিও না। কারণ ভিজিএস অফ দেওয়া আছে -6 ভোল্ট। এখন তোমার মন চাইলো যে ভিজিএস আমি নিব 200 ভোল্ট, 400 ভোল্ট। তাহলে কিন্তু আবার উদ্ভট ভ্যালু আসবে বা তোমার গ্রাফ প্লট করতে অসুবিধা হবে। ঠিক আছে? তো এগুলা তেমন খুব একটা আসে না। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। একবার জাস্ট খালি সূত্রগুলা জাস্ট দেখে যাও। ঠিক আছে? আচ্ছা। তো এই গেল আমাদের ম্যাথের বিষয়। Your Google Home isn't set up yet. To get started, download the Google Home app on a তো এই গেল হচ্ছে আমাদের ম্যাথের বিষয়। ঠিক আছে? তো এখন যে কাজটা করতে হবে, একটু আমি তোমাদের সাজেশন গুলো বলি যে কি, কি পরীক্ষায় পড়বা। ঠিক আছে? তোমার সাজেশন দেওয়াই আছে। আর লেকচার স্লাইডও সব দেওয়া আছে। তো তোমাদের হচ্ছে জানো যে ডেফিনিশন টাইপ কোয়েশ্চেন আসবে সিমিলার মিড এর মতো। ১ মার্কের হচ্ছে ৫ টা করে কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? সো ডেফিনিশন টাইপ থাকবে বা হচ্ছে তোমাকে ছোটখাটো রিজন জিজ্ঞেস করবে যে কি, কি রিজনে কি হয় এগুলো জিজ্ঞেস করে থাকবে। সো এই জিনিসগুলো হয়ে থাকবে। তো এগুলার আমি হচ্ছে ১ম এ যে অংশটুকু দিয়ে রাখছি এটা হচ্ছে ডেফিনিশন টাইপ তোমাদের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলা। স্লাইড ওয়াইজ বিভিন্ন জিনিস স্লাইডে আমার এক্সপ্লেইন করা আছে। ছোট, ছোট ডেফিনিশন আকারে দেওয়া আছে। সো ওগুলা যদি তোমরা পড়ো তাহলেই হবে এবং সবার আগে যে জিনিসটা করবা দেখবা যে কোনগুলায় 3 স্টার দেওয়া বেশি। ঠিক আছে? সো 3 স্টার গুলা দেওয়া যারা হচ্ছে কম পড়তে চাও তারা হচ্ছে 3 স্টার দেওয়া জিনিসগুলো আগে, আগে পড়বা। ঠিক আছে? এগুলা পড়বা। তারপর হচ্ছে আমি বুক রেফারেন্সও দিয়ে রাখছি। চাইলে তোমরা বইও দেখতে পারো। বাট আমার স্লাইড দেখলেও হচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের যে লেকচার স্লাইড 14 আছে এই জায়গায় আমরা হচ্ছে বিজেটি সম্পর্কে, তারপর হচ্ছে ফেট সম্পর্কে, বিজেটির কি লিমিটেশনের কারণে হচ্ছে আমরা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ইউজ করছি সে সম্পর্কে দেওয়া আছে। তারপর পরের স্লাইডে যদি আসো তাহলে সেখানে হচ্ছে জেফেট, মসফেট সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। যে ওদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা জিনিস পড়বা। তারপর একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন থাকে যে কেন মসফেট এর নাম মসফেট করা হয়? এটার পুরো একটা স্লাইডে আমি লিখে দিছি। দেন হচ্ছে তোমাদের সিমস এর উপর হচ্ছে শর্ট নোট লিখতে পারে। সিমস এর অপারেশনটা কিভাবে কাজ করে এই জিনিসটা লিখতে বলে। ঠিক আছে? তারপর ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন এর চ্যাপ্টারের ডেফিনিশন টাইপের কোয়েশ্চেন তেমন আসার কথা না। তারপর হচ্ছে কি, কি কারণে হচ্ছে ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন হয়। তারপর হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং কাকে বলে বা ট্রানজিস্টর বায়াসিং এর ডেফিনিশন কি এবং ট্রানজিস্টর বায়াসিং এর হচ্ছে কি বলে কয়েকটা টাইপ আছে। ৪ টা টাইপ আমরা দেখছিলাম যে লেখা যে আমাদের বইয়ে আছে কিন্তু আমরা ২ টা মেইনলি ডিটেইলস এ পড়ছি। তো ওই ৪ টা টাইপ কি, কি সেটা লিখতে দিতে পারে। ঠিক আছে? তো ওই জিনিসগুলো একটু দেখে রাখবা। তারপরের চ্যাপ্টারে আসি হচ্ছে আমাদের আ স্টেজ অ্যাম্প্লিফায়ার গুলা, সিঙ্গেল স্টেজ। তো সিঙ্গেল স্টেজে আমরা যেটা দেখবো যে কাপলিং সরি মাল্টি স্টেজে এসে কাপলিং কাকে বলে? তারপর হচ্ছে স্ট্রাকচার কেমন হয়? মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার এর জন্য একটা ব্লক ডায়াগ্রাম আছে। ঠিক আছে? স্লাইডের 2nd স্লাইডে গেলেই মানে ১৯ নাম্বার লেকচার স্লাইডের ২য় নাম্বার স্লাইডে গেলে দেখবা যে একটা ব্লক ডায়াগ্রাম আঁকা আছে। তো ওই ব্লক ডায়াগ্রাম গুলা হচ্ছে কিভাবে করা এবং তার জন্য কি, কি কাপলড অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয় সেটা একটু দেখে রাখবা। ঠিক আছে? আর ইম্পোর্টেন্ট টার্মস এখানে হচ্ছে ছোট, ছোট হচ্ছে গেইন কাকে বলে, তারপর ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন হয়, এই জিনিসগুলা হচ্ছে আমাদের দেওয়া আছে এবং ওখানে একটা কোয়েশ্চেন আছে যে হিউম্যান ইয়ার এর হচ্ছে 70.7% ডেসিবলে কেন শুনতে পায়? এই কোয়েশ্চেন গুলা ইম্পোর্টেন্ট। এই ছোট, ছোট রিজন গুলা থাকে ডেফিনিশন টাইপের জন্য ইম্পোর্টেন্ট। তারপর ফিডব্যাকে অত ওরকম আহামরি কিছু নাই। আচ্ছা, তারপর আসি হচ্ছে অপ অ্যাম্প। অপ অ্যাম্পের অবশ্যই পিন ডায়াগ্রাম কি, পোলারিটি কনভেনশন কেমন হয়, তারপর হচ্ছে ফিডব্যাকের মাধ্যমে কিভাবে হচ্ছে পিন ডায়াগ্রাম গুলো বুঝতে পারো, সেগুলো হচ্ছে তোমাদের দেখতে হবে এবং আইডিয়াল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স এই জিনিসটা তোমরা সবচেয়ে বেশি ভুল করো কোয়েশ্চেন আসলেও। তো আইডিয়াল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স এর ৩ টা ক্যারেক্টারিস্টিক্স আমার স্লাইডে আছে। ওই ৩ টা মুখস্থ করবা এবং ওইটাই লিখবা। আলাদা উল্টাপাল্টা কথাবার্তা লিখবা না। ঠিক আছে? তারপর আসি হচ্ছে আমাদের সাইনোসয়েডাল অসিলেটরের যে চ্যাপ্টারটা। ঠিক আছে? ওই অসিলেটর সাইনোসয়েডাল অসিলেটরটা কি? বা একটা ছোট অসিলেটরের কাজ করার জন্য যে ৪ টা যদি আসে আরকি ১ মার্কের কোয়েশ্চেনে তাহলে ওই যে ৪ টা স্টেপ আছে জাস্ট খালি ৪ টা স্টেপের টাইটেল গুলা দিবা। ইন ডিটেইলস বর্ণনা করার কিছু নাই। ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন সবসময় আসে যে একটা অল্টারনেটর কেন হচ্ছে অসিলেটর না?
ঠিক আছে? অল্টারনেটর অসিলেটরের মতো কাজ করে, কিন্তু অল্টারনেটর কেন অসিলেটর না? এটা হচ্ছে আমার স্লাইডে আছে শুরুর দিকে। তো ওই যত নাম্বার স্লাইড ইন্ডিকেট করে দিছি ওই স্লাইডগুলা জাস্ট খুলে একটু যেগুলো 3 স্টার আছে ওগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে? আচ্ছা। আর থিওরিটিক্যাল টাইপ কোয়েশ্চেন মোটামুটি তোমরা অ্যাজিউম করতেই পারো যে কি থাকে। সব বড়, বড় যে জিনিসগুলা আছে, যেমন যেগুলা প্রতিটা চ্যাপ্টারে হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপল আছে। ঠিক আছে? এই যেগুলা জিনিসের ওয়ার্কিং প্রিন্সিপল আছে এবং হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স থাকে। ঠিক আছে? ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো এই জিনিসগুলা একটু ভালো করে পড়বা এবং এখানে আমি এগুলা ডিটেইলস এ লিখেই দিছি যে কোনটা, কোনটা পড়বা। জাস্ট একটু কষ্ট করে স্লাইডটা খুলবা আর সাজেশনটা সামনে রেখে জিনিসগুলা মিলায় একটু পড়ে রাখবা। ঠিক আছে? স্যার এখানে আর চ্যাপ্টার 9 কিভাবে পড়বো? চ্যাপ্টার চ্যাপ্টার 9 মানে 16 নম্বরে 16 17 16-17 কোন কি জিনিস? নাম বলো ওই চ্যাপ্টারের। এখানে না। চ্যাপ্টার 9 স্যার, এই তো এখানে ভোল্টেজ রেজিস্টার মেথড, বেজ রেজিস্টার ও মেথড। আচ্ছা, আচ্ছা, আপনি আচ্ছা। সাজেশনটাই এইখানে তুমি হচ্ছে ওই যে আমি হচ্ছে মেথড গুলা বলছিলাম না যে কিভাবে ওয়ার্কিং প্রিন্সিপাল কাজ করে ওই জিনিসগুলো হচ্ছে একটু জাস্ট খালি দেখবা। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে? এত আসবে না। ওই মেথডের জাস্ট ওখান থেকে যে জিনিসটা শিখবা যে কিভাবে হলো চিত্রগুলা আছে ওই চিত্রগুলা একটু শিখবা। ঠিক আছে? আর তোমাদের ওই যে বলছিলাম না ওই যে প্রপার জিরো সিগন্যাল কারেন্ট অ্যামপ্লিফিকেশনের জন্য, তো এই অ্যামপ্লিফিকেশনের জন্য যেকোনো একটা হচ্ছে দিবে। হয় প্রপার জিরো সিগন্যাল কালেক্টর কারেন্টের মানে থিওরিটা দিতে পারে, অথবা মিনিমাম বেস এমিটার ভোল্টেজ দিতে পারে, অথবা মিনিমাম কমন এমিটার দিতে পারে। ঠিক আছে? তো ওই ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড এগুলা অত প্যারা নাই। ওগুলা থেকে কোয়েশ্চেন ওভাবে থিওরি আসবে না। বাকি এই যে আমাদের ট্রানজিস্টর কিভাবে এমপ্লিফাই করে এই সবগুলা বিষয় হচ্ছে আমাদের এখানে আছে। তো এই জিনিসগুলো একটু দেখবা। অপ অ্যাম্প থেকে কোয়েশ্চেন একটা আসে সেটা হচ্ছে যে ভার্চুয়াল গ্রাউন্ড আর সামিং পয়েন্ট ব্যাখ্যা করো। কি জিনিস? এটা হচ্ছে স্লাইডে ডিটেইলস এ দেওয়া আছে। ওখান থেকে ছোট করেই লেখা আছে। ওই জিনিসগুলো জাস্ট খালি একটু পড়বা। ঠিক আছে? আর বাকি যদি বলি এখানে মোটামুটি মেথড বলে দিলাম আজকে। এগুলা আছে। এই পর্যন্তই। আশা করি যদি তোমরা এই ইনস্ট্রাকশন গুলো একটু ফলো করো সাজেশন ওয়াইজ জাস্ট খালি টপিক গুলা জাস্ট খালি একটু দেখেও যাও। কোয়েশ্চেন যদি একটু ঘুরায় পেঁচায় দাও তাও ওই জিনিসগুলো রেলেভেন্ট কিছু যদি লেখো তাহলে হচ্ছে ফুল মার্কস পাওয়া। ঠিক আছে? উল্টাপাল্টা কিছু লিখবা না। যে জিনিসের যেটা আছে রেলেভেন্ট সেই কথাগুলো জাস্ট খালি হচ্ছে লিখবা। ঠিক আছে? বোঝা গেল? ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে আর? তাহলে আমাদের ক্লাস শেষ। স্যার কিছু ইম্পর্টেন্ট থিওরি যেগুলোর ওয়ার্কিং প্রিন্সিপাল আমাদের দরকার হয় ওগুলো একদিন একটু বোঝা গেলে ভালো হতো। ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো আবার বুঝাই দিবে মানে সবগুলা চ্যাপ্টারে? আচ্ছা তাহলে কালকে হচ্ছে আরেকটা ক্লাস যদি তোমরা ফ্রি থাকো তাহলে কালকে আরেকটা ক্লাস নিব। ঠিক আছে? তাহলে থিওরি গুলো আমরা পড়বো কি কি ইম্পর্টেন্ট। জি ঠিক স্যার। আছে? ওকে। আজকে আর লেন্দি না করি, অলরেডি অনেকক্ষণ ম্যাথ দেখছো, থিওরি আবার দেখতে গেলে অনেক প্যারা লাগবে। আচ্ছা ঠিক আছে তাহলে কালকে হচ্ছে বিকালে আবার একটা ক্লাস নিব যদি তোমরা ফ্রি থাকো। ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে তাহলে অল দ্য বেস্ট। থাকো, পড়াশোনা করো। ক্লাস এখানেই শেষ।